আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ হাকিমুল ইসলাম, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে। তো সবাই অবগত আছো হয়তো যে আমরা সম্পূর্ণ ফ্রিতে জিকে সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে এসেছি আমাদের এই চ্যানেলে। আমাদের এই চ্যানেলে দুইটি প্লে লিস্ট রয়েছে, একটি হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশ নাহিদ 24, একটি হচ্ছে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক নাহিদ 24। আমাদের এই দুইটি প্লেলিস্টে আপনারা সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ প্রস্তুতি সকল ক্লাস পাবেন। আপনারা চাইলে ঘরে বসে থেকে এই পূর্ণাঙ্গ প্রস্তুতিটি একবারে ফ্রিতে শেষ করতে পারবেন। তো চলে আসি আজকের টপিকসে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। তো আমি যে এ পর্যন্ত বেশ কয়েকটি ক্লাস নিয়েছি, তো যতগুলো টপিকস আমাদের সাধারণ জ্ঞানের বইয়ের মধ্যে রয়েছে তার মধ্যে এই টপিকসটি সব থেকে গুরুত্বপূর্ণ একটি টপিকস বলা চলে, কেননা বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এই টপিকসটাকে অবশ্যই একটি বা দুইটি করে কোশ্চেন আসেই। তাই আমরা অবশ্যই মনোযোগ দিয়ে এই ক্লাসটি দেখব। আর আজকের এই ক্লাসটি অবশ্যই খুবই সহজ এবং সাবলীল ভাষায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবার আগে জেনে রাখি আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠী কি। আচ্ছা, ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে এমন জাতিগোষ্ঠী যারা একটি স্বাধীন দেশ গঠন করতে পারেনি, কিন্তু তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে। দেখা যায় যে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষাও রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে এমন জাতিগোষ্ঠী যাদের হচ্ছে নিজস্ব কোনো দেশ নেই বা নিজস্ব কোনো রাষ্ট্র গঠন করতে পারেনি তারা, কিন্তু তাদের কি রয়েছে, আলাদা বা ভিন্ন সংস্কৃতি রয়েছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি, তাহলে বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 50টি। বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা হচ্ছে 50টি। এই 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে পরীক্ষায় বিভিন্ন সময় আসে যে পার্বত্য চট্টগ্রামে কতটি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। তো আসলে পার্বত্য চট্টগ্রামে কতটি ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন তথ্য দেওয়া আছে। কোনো বইয়ে আছে 12টি, কোনো বইয়ে 11টি, বা কোনো বইয়ে রয়েছে 14টি। তাই আমাদের দেখতে হবে আসলে অপশন কিভাবে আছে, কি 12টি আছে না 14টি আছে না দুটোও আছে। আসলে যারা প্রশ্ন করে তারা আসলে কোনটা অ্যান্সার নেবে এটা বলা খুবই কঠিন। তবে 12টি বা 14টি এই দুটি হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমরা দাগাইতে পারি। এখন পরীক্ষার মধ্যে প্রশ্ন এভাবে হতে পারে যে নিচের কোন উপজাতি পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। তো আমরা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে এমন কিছু উপজাতি আসলে এখন দেখব। তো পার্বত্য চট্টগ্রামে যেসব উপজাতি বসবাস করে তাদের মধ্যে উল্লেখযোগ্য উপজাতি হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্জঙ্গা, মোরো, বম, পাংখোয়া, চাক, খিয়াং, খুমি, রাখাইন। এই উপজাতিরা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। তাই পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে নিচের কোন উপজাতি পার্বত্য চট্টগ্রামে বসবাস করে অথবা বসবাস করে না। তো আমাদের মনে রাখতে হবে পার্বত্য চট্টগ্রাম হচ্ছে মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানচিত্রে যে ভাঁজটি রয়েছে, যে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, এই তিনটি জেলা নিয়ে বাংলাদেশের হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। আর এই তিনটি জেলার আমরা জানি যে রাঙামাটি জেলার অর্ধেক থেকে নিচের হচ্ছে বান্দরবন পর্যন্ত এই জেলাগুলো হচ্ছে মায়ানমারের সাথে সীমান্তবর্তী দেশ। আর মায়ানমারের সাথে সীমান্তবর্তী দেশ হয় এই দেশগুলো মায়ানমারের কিছুটা সংস্পর্শ বা তাদের সংস্কৃতি ধারণ করছে। যেমন আমরা বলতে পারি যে পার্বত্য চট্টগ্রামে যেসব উপজাতি বসবাস করে তাদের অধিকাংশ বলা চলে যে তারা বৌদ্ধ ধর্মাবলম্বী, কেননা আমরা জানি মায়ানমার একটি বুদ্ধিস্ট কান্ট্রি। তবে আমাদের মনে রাখতে হবে এই ত্রিপুরা যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, এই ত্রিপুরা ক্ষুদ্র নৃগোষ্ঠী কিন্তু আমরা একটু পরে দেখবো যে তারা হচ্ছে কুমিল্লা, নোয়াখালী এবং পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। এই কারণে ত্রিপুরা যেহেতু ভারতের ত্রিপুরা রাজ্যের পাশে অবস্থিত, আর এদের ধর্ম কিন্তু হচ্ছে সনাতন ধর্ম, বা আমরা যেটা আসলে হিন্দু ধর্ম বলি। বিষয়টা হিন্দু কোনো ধর্ম নয়, মূলত ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। তাহলে এবার আমরা দেখবো যে পার্বত্য চট্টগ্রামে যেসব জাতিগোষ্ঠী বসবাস করে এবং বাংলাদেশে কিছু উল্লেখযোগ্য জাতিগোষ্ঠী যেগুলো থেকে প্রতিবারে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে। এবং পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী এই পাংখোয়া জাতিগোষ্ঠী কিন্তু হচ্ছে খ্রিস্টান ধর্ম অবলম্বী, তারা কিন্তু হচ্ছে বুদ্ধিস্ট না। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। সর্বপ্রথমে আমরা দেখবো হচ্ছে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠী। আসলে এই চাকমা যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে বাংলাদেশের সব থেকে বৃহৎ সম্প্রদায় বলা চলে, কেননা যদি সংখ্যার দিক থেকে আমরা বিবেচনা করি তাহলে বাংলাদেশে সব থেকে বেশি বসবাস করে হচ্ছে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠী। এই চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে বসবাস করে
এই চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আর কক্সবাজারে। তো আমরা যদি মানচিত্রে দেখি, এই যে খাগড়াছড়ি, যদি আমরা এটা ভাগ করে নেই, যদি এটা ধরি খাগড়াছড়ি, এটা হচ্ছে রাঙামাটি, এটা হচ্ছে বান্দরবন, নিচে যদি কক্সবাজার, তাহলে এই খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন আর এই কক্সবাজার, এই কয়েকটি জায়গা হচ্ছে এই চাকমা উপজাতিরা বসবাস করে। তাহলে মানচিত্রে আমরা লক্ষ্য করলে তারা কিন্তু পাশাপাশি বসবাস করে। তাহলে আমাদের তারা যেখানে বসবাস করে এই জায়গাটা আমাদের সহজে মনে থাকবে। এই চাকমা উপজাতির গ্রামকে বলা হয় আদম এবং গ্রাম প্রধানকে বলা হচ্ছে কারবারি। কয়েকটি গ্রাম নিয়ে মৌজা গঠন করে তারা। মৌজা প্রধানকে বলা হয় হেডম্যান। চাকমা উপজাতির গ্রামকে তারা বলে আদম এবং গ্রাম প্রধানকে বলা হয় কারবারি, এবং কয়েকটি গ্রামকে নিয়ে তারা মৌজা গঠন করে এবং কয়েকটি মৌজা নিয়ে তাদের মৌজা প্রধানকে বলা হয় হেডম্যান। তবে আমাদের আরো মনে রাখতে হবে যে চাকমা উপজাতির কয়েকটি মৌজা নিয়ে কিন্তু চাকমা সার্কেল গঠন করা হয়, আর এই চাকমা সার্কেলের প্রধান কিন্তু হচ্ছে চাকমা রাজারা। তো সবার আগে আমরা বলছিলাম যে যেহেতু পার্বত্য চট্টগ্রামের যারা বসবাস করে তার সাথে মায়ানমার আছে, তাদের ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। তাই এই চাকমা উপজাতির ধর্ম হচ্ছে বৌদ্ধ। চাকমা উপজাতির ধর্ম হচ্ছে বৌদ্ধ। এই চাকমাদের নিজস্ব লিপি রয়েছে এবং নিজস্ব ভাষা রয়েছে। চাকমা ভাষায় লেখা প্রথম উপন্যাস হচ্ছে ফেবো, যা প্রকাশিত হয় 2004 সালে। তাহলে চাকমারা হচ্ছে বৌদ্ধ ধর্ম অবলম্বী, তাদের লেখা প্রথম উপন্যাস হচ্ছে ফেবো, যা প্রকাশিত হচ্ছে 2004 সালে। চাকমাদের প্রধান উৎসব হচ্ছে বিজু। তাইলে আমরা বেশ কয়েকটি তথ্য পেলাম। চাকমারা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবনে তারা বসবাস করে। তারা হচ্ছে বৌদ্ধ ধর্মের অবলম্বী। তাদের নিজস্ব ভাষা ও লিপি রয়েছে। তাদের নিজস্ব ভাষা এবং লিপিতে লেখা প্রথম উপন্যাসের নাম হচ্ছে ফেবো, যা প্রকাশিত হয় 2004 সালে। তাদের প্রধান উৎসব হচ্ছে বিজু বা বিজু। এবার আমরা দেখব তঞ্জঙ্গা উপজাতি, তঞ্জঙ্গা ক্ষুদ্র নৃগোষ্ঠী। তো আমরা এর আগে দেখেছিলাম যে চাকমা উপজাতি পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ 3টি জেলা এবং হচ্ছে কক্সবাজারে বসবাস করে। এই তঞ্জঙ্গা উপজাতি শুধুমাত্র এই পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজারের সাথে চট্টগ্রাম যদি আমরা যুক্ত করে দেই, তাহলে তাদের বসবাস স্থান আমরা পাবো। তাহলে আমরা বলতে পারি যে তঞ্জঙ্গা উপজাতি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, তারপর হচ্ছে চট্টগ্রাম। তাহলে আমরা চাকমা উপজাতিদের যে বসবাস স্থান পেলাম, তার সাথে শুধু চট্টগ্রাম যুক্ত করলে আমাদের এই উপজাতির যেখানে বসবাস করে তা আমরা সহজে মনে রাখতে পারবো। তাহলে তঞ্জঙ্গা উপজাতি বসবাস করে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এবং চট্টগ্রামে, এবং এদের প্রধান উৎসব হচ্ছে বিজু। তাহলে চাকমা এবং তঞ্জঙ্গা উপজাতিদের মধ্যে অনেকটাই মিল রয়েছে, কেননা তাদের বসবাস স্থান এবং তাদের প্রধান উৎসবের মধ্যে কি রয়েছে, সম্পর্ক রয়েছে বা একই আমরা বলতে পারি। এবং তাদের ধর্মও কিন্তু একই, ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। তঞ্জঙ্গা উপজাতিদের গ্রামকে বলা হয় রয়া এবং গ্রাম প্রধানকে বলা হয় কারবারি। যেটা এই কারবারি, গ্রাম প্রধানকে যে কারবারি বলা হয়, এটা অনেকটা চাকমাদের সাথে মিল রয়েছে। অর্থাৎ এই দুই উপজাতির মধ্যে অবশ্যই যে মিলগুলো রয়েছে এই মিলগুলো আমরা রাখবো, সহজে মনে রাখবো, তাহলে আমাদের পরীক্ষায় ভুল হবে না। আর এই তঞ্জঙ্গা উপজাতিদের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তাদের সমাজে বা তাদের যে উপজাতির যে বৈশিষ্ট্য তার মধ্যে একটি হচ্ছে তারা বেশি বয়স্ক মেয়েদেরকে বিবাহ দেয়, অর্থাৎ কম বয়সে মেয়েদেরকে তারা বিবাহ দেয় না। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে মারমা উপজাতি। মারমা উপজাতিও পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, সাথে হচ্ছে কক্সবাজার, চট্টগ্রাম এবং পটুয়াখালী। তাহলে আমাদের শুধু বাড়াইতে হবে কি আরো একটি জেলা, সেটা হচ্ছে পটুয়াখালী। তাহলে মারমা উপজাতিরা বসবাস করে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, চট্টগ্রাম এবং পটুয়াখালী।
তাহলে মারমা উপজাতির বসবাস স্থান দেখলাম আমরা, যে পূর্বে যে দুটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস স্থান দেখেছিলাম তাদের সাথে শুধু পটুয়াখালী যুক্ত করলে আমরা মারমা উপজাতির বসবাসের স্থান পেয়ে যাব। পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, তার নিচে আছে কক্সবাজার এবং তার পাশে হচ্ছে চট্টগ্রাম এবং এই জায়গাটি আছে হচ্ছে পটুয়াখালী। তো এই কয়েকটি জায়গা মিলে হচ্ছে এই মারমা উপজাতিরা বসবাস করে। এই মারমা উপজাতির ধর্ম বৌদ্ধ। ধর্ম বৌদ্ধ। তাহলে আমরা এই পর্যন্ত যত উপজাতি দেখলাম তাদের সবারই ধর্ম হচ্ছে বৌদ্ধ। এবং এই মারমা উপজাতির গ্রামকে বলা হয় রোয়া বা রোয়াজ। গ্রামকে তারা বলে রোয়া বা রোয়াজ এবং গ্রাম প্রধানকে বলে রোয়াজা। তাহলে আমরা দেখলাম কি মারমা উপজাতিরা বসবাস করে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম এবং হচ্ছে পটুয়াখালীতে। তাদের ধর্ম বৌদ্ধ। কেন তাদের ধর্ম বৌদ্ধ? যেহেতু তার পাশে রয়েছে আমরা জানি যে মায়ানমার, সেটি হচ্ছে বৌদ্ধ কান্ট্রি, মানে দেশটি হচ্ছে ধর্ম হচ্ছে বৌদ্ধ। তাই তাদের যে সংস্পর্শে এরা ছিল, তাই আমরা সহজে মনে রাখতে পারি যে এখানকার অধিকাংশ যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদের ধর্ম বৌদ্ধ। তার মধ্যে আমরা দেখলাম চাকমা, মারমা, তঞ্জঙ্গা, এদের ধর্ম হচ্ছে বৌদ্ধ। এবং এদের প্রধান উৎসবকে বলা হয়, প্রধান উৎসব হচ্ছে সাংগ্রাই। তাহলে আমরা প্রথমে দেখলাম যে চাকমা এবং তঞ্জঙ্গা তাদের প্রধান উৎসব ছিল হচ্ছে বিজু। অনেকটাই মিল রয়েছে, অনেকটা বলতে গেলে সম্পূর্ণ মিল রয়েছে। তাদের প্রধান উৎসব হচ্ছে বিজু। এবং পরবর্তীতে আমরা যে উপজাতি দেখলাম, মানে প্রথম থেকে তিনটি উপজাতির ধর্ম একই, বৌদ্ধ, এবং তাদের বসবাস স্থান প্রায় কাছাকাছি ছিল। চাকমার পরবর্তীতে তঞ্জঙ্গারা শুধুমাত্র কোথায়, চট্টগ্রামে অতিরিক্ত বসবাস করেছিল। আর এরপরে আমরা দেখলাম যে মারমারা শুধু, তার সাথে পটুয়াখালী যদি আমরা যুক্ত করি তাহলে তাদের যে বসবাস স্থান, তাহলে তা আমাদের সহজে মনে থাকবে। এবার আমরা দেখবো হচ্ছে ত্রিপুরা উপজাতি। ত্রিপুরা উপজাতি প্রধানত বসবাস করে হচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে রয়েছে আমাদের বাংলাদেশের কুমিল্লা জেলা এবং পার্বত্য চট্টগ্রামের যেই জেলাগুলো রয়েছে, এই জেলাগুলোতে হচ্ছে ত্রিপুরা উপজাতি হচ্ছে বসবাস করে। তাহলে আমরা বলতে পারি যে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী। তাহলে পূর্বের উপজাতিরা যে জায়গায় বসবাস করছে তার সাথে প্রায় এটারও মিল রয়েছে, শুধু আমাদের অতিরিক্ত যুক্ত করতে হবে কুমিল্লা ও নোয়াখালী। অর্থাৎ এই 7টি জেলার মধ্যে ত্রিপুরা উপজাতিরা বসবাস করে। তাহলে আমি বলতে পারি যে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, তারপর হচ্ছে কক্সবাজার আর হচ্ছে চট্টগ্রামের সাথে হচ্ছে কুমিল্লা এবং হচ্ছে নোয়াখালী, এই 2টি অতিরিক্ত জেলা যুক্ত করে এই 7টি জেলায় বসবাস করে হচ্ছে ত্রিপুরা উপজাতিরা। এই ত্রিপুরা উপজাতির এই ত্রিপুরা উপজাতির ধর্ম হচ্ছে সনাতন। এই ত্রিপুরা উপজাতির ধর্ম সনাতন হওয়ার কারণ বা আমাদের মনে রাখতে পারি আমরা এভাবে, যে এই ত্রিপুরা মূলত ভারতের ত্রিপুরা রাজ্যের পাশে বসবাস করে। আর ভারত আমরা জানি যে একটা হিন্দু কান্ট্রি বলা চলে, যেহেতু তার সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে হিন্দু। এই ত্রিপুরা উপজাতির গ্রামকে বলা হয় পাড়া। গ্রামকে পাড়া বলে এবং গ্রাম প্রধানকে পাড়া প্রধান বলা হয়। তাহলে আমরা বেশ কয়েকটি তথ্য পেলাম ত্রিপুরা উপজাতি থেকে। এই ত্রিপুরা উপজাতি থেকে, যে তারা পার্বত্য চট্টগ্রাম এবং হচ্ছে কক্সবাজারের সাথে কুমিল্লা এবং নোয়াখালীতে বসবাস করে। তাদের বসবাস স্থান গ্রাম, তাদের ধর্ম হচ্ছে সনাতন, তাদের গ্রামকে বলা হয় পাড়া এবং গ্রাম প্রধানকে বলা হয় পাড়া প্রধান, এবং ত্রিপুরা উপজাতির প্রধান উৎসব হচ্ছে বৈশাখ। বেশ এই কয়েকটি তথ্য ত্রিপুরা উপজাতি থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই কয়েকটি থেকে প্রশ্ন আসে। তাহলে আমরা দেখবো এবার হচ্ছে রাখাইন উপজাতি। এই রাখাইন উপজাতি ঠিক আমরা পূর্বের যে উপজাতিরা যেখানে বসবাস করছিল সেই পার্বত্য চট্টগ্রামে তারা বসবাস করে। চট্টগ্রাম আর হচ্ছে শুধু আমাদের অতিরিক্ত অ্যাড করতে হবে পটুয়াখালী ও বরগুনা। অর্থাৎ আমরা দেখেছিলাম যে এই রাখাইন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাখাইনদের হচ্ছে ধর্ম হচ্ছে বৌদ্ধ, তাদের প্রধান উৎসব হচ্ছে সাংগ্রাই। আমরা দেখেছিলাম মারমাদের প্রধান উৎসব ছিল সাংগ্রাই, তারাও কিন্তু এই পটুয়াখালীতে বসবাস করেছিল। তো প্রায় কাছাকাছি, শুধু হচ্ছে পটুয়াখালী আর বরগুনা যদি আমরা যুক্ত করি তাহলে আমরা এই রাখাইন উপজাতির বসবাস স্থান পাচ্ছি।
তাহলে আমরা বলতে পারি যে পার্বত্য চট্টগ্রাম মানে হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, তার নিচে হচ্ছে কক্সবাজার, তার সাথে হচ্ছে চট্টগ্রাম এবং পটুয়াখালী ও বরগুনা এই রাখাইন উপজাতি বসবাস করে। তাদের ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। তাদের হচ্ছে প্রধান উৎসব হচ্ছে সাংগ্রাই, যেটা আমরা দেখেছিলাম যে মারমাদের প্রধান উৎসবের সাথে এই রাখাইনদের প্রধান উৎসবের কি রয়েছে, মিল রয়েছে। এবং সব এছাড়া এদের একটি বড় উৎসব হয়েছে, তা হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। মূলত তারা যেহেতু বৌদ্ধ ধর্ম অবলম্বী, তাই তাদের এই বৌদ্ধ পূর্ণিমাটা হচ্ছে তাদের একটি বড় উৎসব। এবং মোটামুটি বলা চলে যে চাকমা, মারমা যারা আছে, যারা বৌদ্ধ ধর্মে, তাদের প্রায় সবারই একটি প্রধান উৎসবের মধ্যে এই বৌদ্ধ পূর্ণিমা অন্যতম। বাংলাদেশের উত্তর পূর্ব দিকে যেসব উপজাতি বসবাস করে, এতক্ষণ আমরা দেখেছিলাম যে বাংলাদেশের দক্ষিণ দিকে এবং দক্ষিণ পূর্ব দিকে যেসব প্রধান উপজাতিরা বসবাস করে সেসব উপজাতি, তার মধ্যে উল্লেখযোগ্য আমরা দেখলাম যে চাকমা, মারমা, তঞ্জঙ্গা, তারপরে রাখাইন, ত্রিপুরা, এগুলো দেখলাম। এবার আমরা দেখব যে বাংলাদেশের ঠিক উত্তর পূর্ব দিকে কোন কোন উপজাতি বসবাস করে। সর্বপ্রথম আমরা দেখবো হচ্ছে খাসিয়া সম্প্রদায়। এই খাসিয়া মানে উপজাতিরা বসবাস করে সহজ কথায় বললে সিলেট বিভাগে। আর আমরা পূর্ববর্তী ক্লাসে দেখেছিলাম যে সিলেট বিভাগে জেলা রয়েছে 4টি। প্রথম জেলাটির নাম হচ্ছে সুনামগঞ্জ, তারপরেরটি হচ্ছে সিলেটের হচ্ছে দক্ষিণ দিকে অবস্থিত হচ্ছে মৌলভীবাজার এবং মৌলভীবাজারের পশ্চিম দিকে অবস্থিত হচ্ছে হবিগঞ্জ। এই 4টি জেলাতে যে উপজাতি বসবাস করে তার নাম হচ্ছে খাসিয়া উপজাতি। আর এদের ধর্ম হচ্ছে খ্রিস্টান। এদের ধর্ম কি? খ্রিস্টান। এবং তারা হচ্ছে মাতৃতান্ত্রিক। এই খাসিয়া উপজাতির এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। তাদের হচ্ছে পরিবার হচ্ছে মাতৃতান্ত্রিক, অর্থাৎ তাদের যে সম্পত্তির যে ভাগ বা তাদের উত্তরাধিকার হয় হচ্ছে মেয়েরা। তো আমরা মোটামুটি আমাদের দেশে যে 50টি উপজাতি বসবাস করে, তার মধ্যে এই খাসিয়া এবং গারো ছাড়া বাকি সকল উপজাতিদের পরিবার হচ্ছে পিতৃতান্ত্রিক, অর্থাৎ সেই পরিবারে পিতা প্রধান এবং তার কথা অনুযায়ী সবকিছু হয় এবং তিনি সম্পত্তির উত্তরাধিকার হন। কিন্তু আমরা এই খাসিয়া এবং গারো, অর্থাৎ আমরা মনে রাখতে পারি যে গরু খাসি, এরা হচ্ছে মাতৃতান্ত্রিক। সহজ কথা, যদি মনে রাখার জন্য, এটা খুব সিরিয়াস বিষয় না। তাহলে আমরা দেখলাম এই যে হচ্ছে সুনামগঞ্জের পরে হচ্ছে সিলেট, তার নিচে হচ্ছে মৌলভীবাজার, তারপরে হচ্ছে হবিগঞ্জ। এই চারটি জেলাতে বাংলাদেশের যে উপজাতি বসবাস করে তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে খাসিয়া। এবার আমরা দেখবো হচ্ছে মণিপুরী উপজাতি, অর্থাৎ মণিপুরী উপজাতি থেকে যে তথ্যগুলো পরীক্ষায় আসার মতন বা পরীক্ষায় আসে সেই তথ্যগুলো আমরা এবার দেখব। তো সবার আগে বলে রাখি যে আমরা একটু আগে পড়েছিলাম যে খাসিয়া যে উপজাতিরা তারা বসবাস করেছিল হচ্ছে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ। ঠিক একই জায়গায় বাংলাদেশে যে মণিপুর উপজাতি তারাই বসবাস করে। তাহলে আমরা বলতে পারি যে মণিপুর উপজাতি হচ্ছে এই যে সুনামগঞ্জ, তারপরে রয়েছে সিলেট, তার দক্ষিণ দিকে অবস্থিত মৌলভীবাজার, পশ্চিম দিকে হচ্ছে হবিগঞ্জ। এই 4টি জেলাতে তারা বসবাস করে, তারা মণিপুরী উপজাতিরা। এবং এদের ধর্মটা শুধু ভিন্ন। আমরা দেখলাম যে খাসিয়াদের ধর্ম ছিল হচ্ছে খ্রিস্টান, কিন্তু মণিপুরীদের ধর্ম হচ্ছে বৈষ্ণব। তাহলে আমরা কি বলতে পারি যে মণিপুরীদের ধর্ম হচ্ছে বৈষ্ণব ধর্ম। আর মণিপুরীদের সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, তা হচ্ছে সিলেটের একটি বিখ্যাত নাচ আছে, আমরা জানি যে মণিপুরী নাচ, তা কিন্তু এই উপজাতির নাচ। এটি হচ্ছে মণিপুরী উপজাতিদের একটি বিখ্যাত নাচ। এই হাজং উপজাতিরা সিলেট বিভাগে শুধুমাত্র একটি জেলা আর হচ্ছে ময়মনসিংহের 3টি জেলায় তারা বসবাস করে। অর্থাৎ আমরা জানি যে ময়মনসিংহ বিভাগ শুরু হয়েছে হচ্ছে জামালপুর জেলা দিয়ে। জামালপুরের পরে রয়েছে শেরপুর, তারপরে ছিল হচ্ছে তার পূর্ব দিকে রয়েছে হচ্ছে ময়মনসিংহ, তারপরে রয়েছে নেত্রকোনা এবং তার পূর্ব দিকে রয়েছে সুনামগঞ্জ। তাহলে আমরা বলতে পারি যে জামালপুর জেলাটি বাদ দিয়ে শেরপুর থেকে শুরু করে শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এবং সিলেট বিভাগের একটি জেলা, সেটি হচ্ছে সুনামগঞ্জ। তাহলে এই 4টি জেলায় বসবাস করে হচ্ছে এই হাজং উপজাতিরা। এই হাজং উপজাতিদের ধর্ম সনাতন, ধর্ম হচ্ছে সনাতন।
এই কয়েকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা বিভিন্ন পরীক্ষায় এসেছে যে হাজং উপজাতিদের বসবাস স্থান কোথায়, অর্থাৎ তারা কোন জেলাতে বসবাস করে। তাই আমাদের মনে রাখতে হবে যে ময়মনসিংহ জেলার যে প্রথম যে বিভাগটি শুরু হয়েছে যে জামালপুর দিয়ে, সেই জামালপুরটি বাদ দিয়ে পরবর্তী থেকে শেরপুর, তারপরে ময়মনসিংহ, তারপর নেত্রকোনা এবং সিলেট বিভাগের যে প্রথম যে জেলাটি রয়েছে উত্তর দিকে সেটি হচ্ছে সুনামগঞ্জ। এই 4টি জেলাতে বসবাস করে হচ্ছে হাজং উপজাতি এবং তাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে গারো উপজাতিরা। তো গারো উপজাতিরা বসবাস করে হচ্ছে বাংলাদেশের 9টি জেলাতে। বাংলাদেশের সর্বমোট 9টি জেলাতে গারো উপজাতিরা বসবাস করে। এই 9টি জেলা আমরা খুব সহজে মনে রাখবো। ময়মনসিংহ বিভাগের 4টি জেলা, সিলেট বিভাগের 4টি জেলা, আর হচ্ছে একটি হচ্ছে টাঙ্গাইল জেলা। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, তারপরে রয়েছে সুনামগঞ্জ এবং সিলেট। তার মধ্যে আমরা দেখলাম যে জামালপুর, তারপর হচ্ছে শেরপুর, তারপর ময়মনসিংহ, নেত্রকোনায় 4টি হচ্ছে ময়মনসিংহ বিভাগের জেলা, তারপর হচ্ছে সুনামগঞ্জ, সিলেট, তারপর মৌলভীবাজার এবং হবিগঞ্জ, এই 4টি হচ্ছে সিলেট বিভাগের জেলা। তাহলে এই 8টি এবং হচ্ছে টাঙ্গাইল, এই মোট 9টি জেলাতে বসবাস করে হচ্ছে এই গারো উপজাতিরা। আর এই গারো উপজাতিদের প্রধান উৎসব হচ্ছে ওয়ানগালা এবং এরা হচ্ছে খ্রিস্টান ধর্ম, এদের ধর্ম হচ্ছে খ্রিস্টান। আর হচ্ছে আমরা একটু আগে বলেছিলাম, যখন খাসিয়া উপজাতি সম্পর্কে আমি বলেছিলাম যে খাসিয়া উপজাতিরা হচ্ছে মাতৃতান্ত্রিক, তো ঠিক এই গারো উপজাতিরাও মাতৃতান্ত্রিক। তাহলে বাংলাদেশের 2টি উপজাতি মাতৃতান্ত্রিক, একটি হচ্ছে গারো আর একটি হচ্ছে খাসিয়া। আমরা হয়তো অনেকে হচ্ছে জুম চাষ সম্পর্কে শুনেছিলাম, তো আমাদের এই উপজাতি সম্পর্কে পড়তে গিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে জুম চাষ। আর জুম চাষ হচ্ছে পাহাড়ের ঢালে যে বিশেষ পদ্ধতিতে চাষাবাদ করা হয় সেই চাষকে বলা হচ্ছে জুম চাষ। এটা কিন্তু এই গারোদের হচ্ছে প্রধান একটা চাষ পদ্ধতি। তাহলে জুম চাষ কি? পাহাড়ের ঢালে বিশেষ পদ্ধতিতে যে চাষাবাদ করা হয়, যা হচ্ছে গারোদের প্রধান চাষ পদ্ধতি। গারোদের আদি ধর্ম হচ্ছে সাংসারিক এবং গারোদের প্রধান উৎসব হচ্ছে ওয়ানগালা। এই 2টি তথ্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখবো পাঙ্গন সম্পর্কে। তো সিলেট বিভাগের একটি জেলা হচ্ছে মৌলভীবাজার, অর্থাৎ সিলেট জেলার দক্ষিণ দিকে অবস্থিত এই মৌলভীবাজার জেলাতে বাংলাদেশের একমাত্র ক্ষুদ্র মুসলিম নিগোষ্ঠী, অর্থাৎ বাংলাদেশে যে 50টি ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে তার মধ্যে একটি মাত্র, সেটি হচ্ছে পাঙ্গন, হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী। তাহলে আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে বেশ মানে বাংলাদেশে যে ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে বেশিরাই হচ্ছে বৌদ্ধ, আর অল্প কিছু আছে হচ্ছে সনাতন, প্রকৃত পূজারীও কিছু রয়েছে, কিন্তু একমাত্র মুসলিম ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে এই পাঙ্গনরা, যারা বসবাস করে হচ্ছে মৌলভীবাজারে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় 3 ভাবে প্রশ্ন হয়েছে যে বাংলাদেশের একমাত্র ক্ষুদ্র নিগোষ্ঠীদের মধ্যে মুসলিম কারা, বা এই ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে পাঙ্গনরা কোথায় বসবাস করে, বা বাংলাদেশের পাঙ্গন উপজাতি ধর্ম কি। এই 3 ভাবে প্রশ্ন হয়েছে, তাই আমাদের এই তথ্যটা খুবই মনোযোগ সহকারে মনে রাখতে হবে। এবার আমরা দেখব যে বাংলাদেশের হচ্ছে সাঁওতাল উপজাতি সম্পর্কে। তো আমরা মোটামুটি দেখলাম যে বাংলাদেশের যে দক্ষিণ অঞ্চল রয়েছে, তারপরে দক্ষিণ পূর্ব বা উত্তর পূর্ব অঞ্চল, এই জায়গাগুলোতে যে উপজাতিরা প্রধান উপজাতি বসবাস করেছিল তাদের সম্পর্কে আমরা বিভিন্ন প্রয়োজনীয় তথ্য আমরা দেখলাম। এবার আমরা দেখব যে বাংলাদেশের উত্তর দিকে অবস্থিত যে জেলা, যে বিভাগ, রংপুর বিভাগ এবং বাকি যে জেলাগুলো রয়েছে সেখানকার উল্লেখযোগ্য কিছু উপজাতি সম্পর্কে দেখব। সবার আগে আমরা দেখব হচ্ছে সাঁওতাল সম্পর্কে। এই সাঁওতাল উপজাতি বাংলাদেশের এই যে রংপুর বিভাগ উত্তর দিকে, এই রংপুর বিভাগে দিনাজপুর জেলা, অর্থাৎ রংপুর জেলা, দিনাজপুর জেলা এবং রাজশাহী জেলায় বসবাস করে। তাহলে আমরা বলতে পারি যে সাঁওতাল উপজাতির বসবাস হচ্ছে বাংলাদেশের উত্তর দিকে বা রংপুর বিভাগে, রাজশাহী বিভাগে, এবং তাদের প্রধান উৎসব হচ্ছে সোহরাই। তাদের প্রধান উৎসব কি? সোহরাই। এবং তাদের গ্রামের যে ভিত্তি তা হচ্ছে পঞ্চায়েত, অর্থাৎ গ্রাম। তারা মূলত গ্রামকে পঞ্চায়েত বা মানে যে কোনো সমস্যা হলে পঞ্চায়েত অর্থাৎ গ্রামে যারা প্রধান আছে তাদেরকে নিয়ে সমাধান করেন, এবং তাদের গ্রাম প্রধানকে বলা হয় মাঝি বলা হয়। এবং তাদের একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে সর্বপ্রথম আমরা দেখেছিলাম যে চাকমাদের কি রয়েছে? ভাষাও রয়েছে, বর্ণও রয়েছে, কিন্তু এই সাঁওতালদের ভাষা থাকলেও এদের কিন্তু বর্ণমালা নেই। আমরা দেখেছিলাম যে চাকমাদের নিজের লেখা প্রথম উপন্যাস ছিল ফেবোজা, 2004 সালে প্রকাশিত হয় তাদের প্রথম উপন্যাস। তাদের
ভাষা বর্ণমালা দুইটাই আছে, কিন্তু সাঁওতালদের শুধু কি নেই, বর্ণমালা নেই, এটা আমাদের মনে রাখতে হবে। তাছাড়া হচ্ছে ঝুমুর, ঝিকা, দোল, এই নাচগুলো হচ্ছে সাঁওতালদের প্রধান নৃত্য। আর আমরা একটু আগে দেখলাম যে সিলেটের যে একটি প্রধান নৃত্য ছিল মণিপুরি, তা হচ্ছে মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতিদের নাচ ছিল। তাহলে সাঁওতাল সম্পর্কে এই কয়েকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ। আমি পড়াচ্ছি জিকে ম্যাজিক বই থেকে। আপনারা যারা ঘরে বসে থেকেই জিকে কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে শেষ করতে চাচ্ছেন, তারা এই বইটি ক্রয় করবেন নাহিদ24 বা রকমারি.com থেকে। এবার আমরা দেখব যে রংপুর বিভাগে এবং রাজশাহী বিভাগে কিছু উল্লেখযোগ্য উপজাতি বসবাস করে, যা বিভিন্ন পরীক্ষায় আসে। তা হচ্ছে রংপুর বিভাগে সাঁওতাল, ওরাও, রাজবংশী এবং মাহালি এই 4টি উপজাতি প্রধানত বসবাস করে, এবং রাজশাহী বিভাগে হচ্ছে সাঁওতাল, কোল এবং হচ্ছে ওরাও, এরা হচ্ছে বসবাস করে। এই সাঁওতাল এবং কোল, তারপর হচ্ছে ডোম, এরা কিন্তু নেগ্রিটোদের মানে উত্তরাধিকার বলা চলে, কেননা বাংলা আমরা জানি যে বঙ্গে সবার আগে যারা বসবাস করতো যেই জাতিগোষ্ঠী, তাদেরকে বলা হচ্ছে নেগ্রিটো। এই নেগ্রিটোদের উত্তরাধিকার হচ্ছে এরা। আর হচ্ছে আমরা যে পড়লাম যে চাকমা, মারমা, এই চাকমা মারমা কিন্তু হচ্ছে মঙ্গোলীয়, অর্থাৎ যে এই নেগ্রিটোদের পরবর্তীতে আমরা জানি অস্ট্রিক, তারপরে দ্রাবিড় জাতিগোষ্ঠী এই উপমহাদেশে এসেছিল, তার পরবর্তীতে হচ্ছে মঙ্গোলীয়রা হচ্ছে বাংলায় এসেছিল এবং একটি সংমিশ্রণ ঘটেছিল। তো তারা হচ্ছে সেই মঙ্গোলীয়, আর এই চাকমা, তারপর হচ্ছে কোল, তারপর হচ্ছে ডোম, এরা হচ্ছে নেগ্রিটো, অর্থাৎ সব থেকে যে পুরাতন জাতিগোষ্ঠী রয়েছে সেই জাতিগোষ্ঠীর হচ্ছে অন্তর্ভুক্ত এরা। এই তথ্যটি গুরুত্বপূর্ণ, অবশ্যই আমরা মনে রাখবো। এবার আমরা দেখব যে এই পার্বত্য চট্টগ্রামে যে উপজাতিরা বসবাস করে, আমরা দেখলাম 12টি বা 14টি উপজাতি বসবাস করে। তার মধ্যে প্রধান যে উপজাতিরা রয়েছে তাদের একটি বর্ষবরণ উৎসব সম্পর্কে, অর্থাৎ তাদের এই বর্ষবরণ উৎসবকে একত্রে হচ্ছে বৈশাখী বলা হয়। তারা চৈত্র মাসের শেষ 2 দিন এবং বৈশাখ মাসের শুরু, অর্থাৎ বছরের শুরুর একদিন এবং তার শেষ বছরের শেষের যে 2 দিন, চৈত্র মাসের শেষ 2 দিন এবং বৈশাখ মাসের প্রথম দিনে তারা যে উৎসব পালন করে সেটাকে একত্রে বলা হচ্ছে বৈশাখী। এই বৈশাখীর বই থেকে হচ্ছে বৈশুক, যারা এই ত্রিপুরারা এই বৈশুক উৎসব পালন করে, এবং দন্তা সহায়িকার সাথে হচ্ছে সাংরাই, যা হচ্ছে মারমা ও রাখাইনরা পালন করে। আর বৈরসিকের হচ্ছে বিজু, এটা হচ্ছে চাকমা ও তঞ্জঙ্গারা পালন করে। মূলত উৎসবটা কিন্তু একই, কিন্তু বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কাছে নামটা শুধু ভিন্ন, কিন্তু তাদের উৎসবটা একই। আমাদের এটা মনে রাখতে হবে, ডেটটা মনে রাখতে হবে, চৈত্র মাসের শেষ 2 দিন এবং বৈশাখ মাসের প্রথম দিন। আর আমাদের এই জায়গাটা মনে রাখতে হবে, প্রায় প্রতিটা পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে সাংরাই কোন উপজাতির প্রধান উৎসব, তারপরে আসে যে বিজু কোন উপজাতির প্রধান উৎসব। যদি আমরা বিসিএস এর প্রশ্ন বা যে কোনো চাকরি পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রশ্ন দেখি, আমরা প্রতি জায়গায় এটা পাবো যে তাদের প্রধান উৎসবগুলো কোনগুলো। তো আমরা মোটামুটি অনেকগুলো উপজাতির প্রধান উৎসব মানে সিকোয়েন্স অনুযায়ী পড়তে গিয়ে আমরা পেয়েছি। তো এটা যেহেতু বর্ষবরণ উৎসব, অবশ্যই আমাদের এটা মনে রাখতে হবে। এই বর্ষবরণ উৎসবের আরেকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে কঠিন চিবরদান, অর্থাৎ চিবর মানে হচ্ছে বস্ত্র, অর্থাৎ তাদের যে বৌদ্ধ যে ভিক্ষুকরাও রয়েছে, যারা হচ্ছে যেমন ধর্ম গুরু বলা চলে, যেমন মুসলিম ধর্মে রয়েছে হাফেজ, মৌলানা, এরকম হিন্দু ধর্মে রয়েছে ওই পাদ্রী, মানে হিন্দু ধর্মে রয়েছে, এরকম সব ধর্মে রয়েছে। তাদের এই বৌদ্ধ ধর্মের যিনি প্রধান, তাদেরকে হচ্ছে বস্ত্র দান করে। এটা তারা অনেক রাজবন বিহার, অর্থাৎ যে রাজবন বিহার রয়েছে, এই বিহারের যে তাদের বৌদ্ধ মন্দির রয়েছে, সেই বৌদ্ধ মন্দিরে তারা এই অনুষ্ঠানটি সম্পন্ন করে। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা অবশ্যই মনে রাখবো। এবার আমরা দেখবো হচ্ছে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে। আসলে সাঁওতাল বিদ্রোহটা কেন ঘটছে এটা জানা খুব জরুরি। আমরা জানি যে 1793 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি প্রথা চালু করেছে, একটি আইন জারি করছে, তা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট। এই পার্মানেন্ট সেটেলমেন্ট অনুযায়ী সেখানে বলা হয়েছে যে মানে ভারতীয় উপমহাদেশে যত জমি আছে সেই জমিগুলো একবারে এককালীন কন্ট্রাক্ট দেওয়া হবে, অর্থাৎ যে সর্বোচ্চ টাকা দেবে বাৎসরিক লিজ, তাকে জমিগুলো দেওয়া হবে। তো সেই সময় এই সাঁওতাল যে উপজাতিরা রয়েছে, এই সাঁওতাল উপজাতিরা
যে চাষ করতে হচ্ছে জুম চাষ। জুম চাষ হচ্ছে এমন এক ধরনের চাষ পদ্ধতি, সেখানে যদি দেখা যায় যে এক জায়গায় চাষটা করলে 2-4-5 বছর সেই জায়গায় চাষাবাদ হয় না, ফলে জায়গাটা চেঞ্জ করতে হতো, অর্থাৎ আরেক জায়গায় গিয়ে চাষাবাদ করতে হতো, আরেক জায়গায় গিয়ে করতে হতো, তারপর আবার পুনরায় সে জায়গায় ফিরে আসতো। তো সাঁওতাল উপজাতিরা বিভিন্ন জায়গায় এই চাষাবাদ করার ফলে চাষাবাদ করছিল। সেই সময় যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন ঘোষণা করছে যে জমি একবারে দিয়ে দেওয়া হবে, যে সর্বোচ্চ হচ্ছে ইজারা বাড়লে কন্ট্রাক্ট দেবে তাকে জমি দেওয়া হবে, কিন্তু তারা বিভিন্ন জায়গায় জমি আবাদ করার ফলে তাদের সাথে একটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বিদ্রোহ হয়, যাকে আমরা সাঁওতাল বিদ্রোহ নামে চিনি। 1854 থেকে 1856 সালে এই বিদ্রোহ হয়। এই বিদ্রোহ যারা নেতৃত্ব দেয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিধু, কানু, চাঁদ, দৈব। তার মধ্যে সিধু মাঝি হচ্ছে তার অবদান সব থেকে বেশি, তাই এই সাঁওতাল বিদ্রোহের ইতিহাসে তিনি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার ইতিহাস বা তার নাম লিপিবদ্ধ রয়েছে। আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, সাঁওতাল বিদ্রোহে যিনি নেতৃত্ব দিয়েছেন তার নাম হচ্ছে সিধু মাঝি। তাছাড়াও কানু, চাঁদ, দৈব এগুলো মনে রাখতে হবে। এবং তারিখটা 1854 সাল থেকে 1856 সালে এই বিদ্রোহটা হয়েছে মূলত হচ্ছে বিহারে, ভাগলপুরে, অর্থাৎ ভারতে বিদ্রোহটা হয়েছে। বাংলাদেশের আমরা যদি দেখি এই যে উত্তরবঙ্গের যে উপর মানে রাজশাহী বিভাগের অপর বিভাগ পাশে যেই জায়গার উপরে রয়েছে অর্থাৎ উত্তর দিকে রয়েছে বিহার, এই জায়গাগুলোতে এই বিদ্রোহটি হয়েছিল। এবার আমরা দেখবো হচ্ছে চাকমা বিদ্রোহ সম্পর্কে। চাকমা বিদ্রোহ হয়েছে 1776 থেকে 1779 সাল পর্যন্ত। এই বিদ্রোহর মূল কারণটা কি? এই বিদ্রোহ মূল কারণ হচ্ছে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটি দখল করে ফেলেছিল, তো সেই জায়গায় তারা তাদের যে জমিগুলো রয়েছে এই জমিগুলো হস্তক্ষেপ করা শুরু করেছিল। অর্থাৎ এই জমিতে যেই তুলা ছিল এই তুলা বাহিরের লোককে ইজারা দিত, এর ফলে চাকমাদের যে জীবিকা নির্বাহ করা অনেক কঠিন হয়ে গেছিল। সেই জন্যই চাকমা যিনি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যিনি হচ্ছে দায়িত্বে ছিলেন নায়েব, তার বিরুদ্ধে তীরে চাই যে জোয়ান বক্স চাকমা রাজা, অর্থাৎ আমরা পড়েছিলাম যে চাকমাদের কয়েকটি মৌজা নিয়ে যিনি প্রধান হয় তাকে বলা হচ্ছে চাকমা রাজা বলা হয়। এই চাকমা রাজা জোয়ান বক্স হচ্ছে এই রানু খানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং দীর্ঘ 3 বছর এই বিদ্রোহ সংগঠিত হয়। পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই চাকমা রাজা জোয়ান বক্সের সাথে কি করে, সন্ধি করে। এবার আমরা দেখবো হচ্ছে দুইটি উল্লেখযোগ্য নাম, অর্থাৎ চাকমা অধিকার আন্দোলনের নেতৃত্ব দানকারী বা সেই সংগঠনের দুইটি বিখ্যাত ব্যক্তি সম্পর্কে আমরা দেখব। একটি হচ্ছে মানবেন্দ্র নারায়ণ লারমা। ইনি সে সময়ের হচ্ছে আমরা জানি যে 1970 সালে সাধারণ নির্বাচন হয়েছে, এর পরবর্তীতে সাধারণ নির্বাচনগুলো হয়েছে। এই নির্বাচনে কিন্তু তিনি হচ্ছে সেই চাকমাদের যে পার্বত্য চট্টগ্রামের একটি আসনে তিনি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন এবং বিজয় লাভ করেছিলেন সেই আসনে। তো এই মানবেন্দ্র নারায়ণ লারমা হচ্ছে চাকমা অধিকার আন্দোলনের একজন প্রধান কর্মী বা প্রধান নেতা বলা চলে। তিনি কিন্তু তার উল্লেখযোগ্য অবদান হচ্ছে তিনি 70 এবং 73 নির্বাচনে দাঁড়িয়েছেন এবং জয়লাভ করেছিলেন। এবং তার পরবর্তীতে আরো একটি গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে তিনি যে কাপ্তাই যে বাঁধ অর্থাৎ কর্ণফুলী নদীর উপরে যে বাঁধ তৈরি করে আমরা পানি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছি, সেখানে সেই পানি বিদ্যুৎ কেন্দ্র তৈরির ফলে সেই জায়গার প্রায় চাকমাদের 1/3 জমি পানির নিচে ডুবে গেছে। এর ফলে চাকমাদের জীবিকা নির্বাহ করার জন্য খুবই কঠিন হয়ে গেছে। এই জন্য এই মানবেন্দ্র নারায়ণ লারমা হচ্ছে কাপ্তাই বাঁধের বিরুদ্ধে প্রথম হচ্ছে আন্দোলন করেছিলেন। এবং তার ছোট ভাই হচ্ছে জ্যোতিরিন্দ্র নারায়ণ লারমা। এই জ্যোতিরিন্দ্র নারায়ণ লারমা এই পার্বত্য চট্টগ্রাম অধিকার আন্দোলনের একজন নেতা। ইনি কিন্তু হচ্ছে এই যে 2 ডিসেম্বর 1997 সালে বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রাম যে চুক্তি হয়, এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি কিন্তু তিনি হচ্ছে স্বাক্ষর করেন হচ্ছে তৎকালীন সরকারের সাথে। এবং বাংলাদেশের অর্থাৎ সরকারের পক্ষে যিনি চিফ হুইপ ছিলেন আবুল হাসনাত আবদুল্লাহ, তিনি হচ্ছে স্বাক্ষর করেছিলেন। তাহলে পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয় কত সালে? 2 ডিসেম্বর 1997 সালে। পার্বত্য চট্টগ্রাম অধিকার আন্দোলন কর্মী ছিলেন যিনি স্বাক্ষর করেছিলেন, তার নাম হচ্ছে জ্যোতিরিন্দ্র নারায়ণ লারমা। এবং বাংলা সরকারের পক্ষে চিফ হুইপ স্বাক্ষর করেন আবুল হাসনাত আবদুল্লাহ। এই কয়েকটি তথ্য মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব যে উপজাতিদের সাংস্কৃতিক কেন্দ্র। বাংলাদেশে উপজাতিদের সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে 8টি। তো সর্বপ্রথম যে সাংস্কৃতিক কেন্দ্রটি গড়ে উঠেছিল সেটি হচ্ছে বিরিশিরি নেত্রকোনায়। সেটা হচ্ছে অর্থাৎ নেত্রকোনা এখানে গড়ে উঠেছিল সর্বপ্রথম বিরিশিরি নেত্রকোনা 1977 সালে। সেটি ছিল হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি। 1977 সালে বিরিশিরি নেত্রকোনায়। এছাড়া আমরা জানি যে
খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, এই তিনটি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং এই তিনটির মধ্যে তাদের একটি করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট রয়েছে। এছাড়া হচ্ছে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে, তারপরে হচ্ছে কক্সবাজার আরো একটি রয়েছে যে রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউট, তারপরে এই মৌলভীবাজারে রয়েছে যে মণিপুরী ললিতকলা একাডেমি, তারপরে রয়েছে রাজশাহীতে রয়েছে রাজশাহীতে একটি রয়েছে, সেটি হচ্ছে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট। মোটামুটি এই কয়েকটি জায়গায় বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের 8টি সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে এই উপজাতি সম্পর্কে, যে বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বাংলাদেশের উপজাতি হচ্ছে ইউকেচি মারমা, অর্থাৎ তিনি হচ্ছে মারমা সম্প্রদায়ের, তিনি একমাত্র খেতাবপ্রাপ্ত ব্যক্তি এই উপজাতিদের মধ্যে। তাহলে আমরা এই উপজাতিদের সম্পর্কে যে তথ্যগুলো দেখেছি তা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। তাই আমরা এই ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবো এবং দেখবো, কেননা আমি এই ক্লাসটিতে সর্বোচ্চ চেষ্টা করছি যে ধারাবাহিকভাবে মনে যেভাবে থাকে সেভাবে ক্লাসটি নেওয়ার। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।